চট্টগ্রাম মহানগরীর সিটিগেট এলাকায় পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ৫, আহত ২ জন। পিকআপের বেপরোয়া গতিকে দুষছেন স্থানীয়রা। শেয়ার কারসাজির হোতাদের শাস্তি আটকে আছে শুধু মামলা আর জরিমানার আদেশে। সরকার ঘনিষ্ঠরা জড়িত থাকায় কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলছেন আইনজীবী ও বিশ্লেষকরা। সংসদে আসন পুনর্বিন্যাসে বাগেরহাটের একটি আসন কমানোর প্রস্তাবে ক্ষোভে ফুঁসছে জেলাবাসী। প্রতিবাদে পুরো বাগেরহাট জেলাকে অচল করা সহ ইসি ঘেরাওয়ের ঘোষণা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম মহানগরীর সিটিগেট এলাকায় পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন, আহত ২ জন। ভোর ৪:৩০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় একটি ছোট পিকআপ ভাটিয়ারি থেকে মহানগরীর ফিশারিঘাট যাচ্ছিল। সিটিগেট এলাকায় পৌঁছলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত এবং হাসপাতালে নেয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। বেপরোয়া গতির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। চট্টগ্রাম মেডিকেলের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন জানান, নিহতদের মধ্যে ৩ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন রনি দাস, আকাশ দাস ও অজিত দাস। সীতাকুণ্ড জেলেপাড়া থেকে ফিশারিঘাট মাছের আড়তে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় তাদের বহনকারী পিকআপটি। শেয়ার কারসাজির হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা এখনও আটকে আছে মামলা আর জরিমানাতেই। আগে জরিমানার টাকা আদায়ের তেমন নজির নেই। মামলাগুলোর রায়ও শেষ পর্যন্ত টেকেনি। আইনজীবী ও বিশ্লেষকরা বলছেন, বড় কারসাজিতে সরকার ঘনিষ্ঠরা জড়িত থাকায় আগে সরকার তথা নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কার্যকর ব্যবস্থা নেয়নি। এমনকি কারসাজির ঘটনাগুলো কমিশন সভায়ও উঠতে দেওয়া হয়নি। বিদায়ী শিবলি রুবায়েত কমিশন রেখে গেছে অর্ধশতাধিক কারসাজির ঘটনা। শেয়ারবাজার নিয়ে গোলাম ময়নুল আহসানের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। বাংলাদেশের শেয়ারবাজার কেলেঙ্কারি ও কারসাজির দগদগে উদাহরণ 1996-2010 সাল। এর বাইরে গত 15 বছরে চলেছে চিহ্নিত কিছু ব্যক্তি গ্রুপের তৎপরতা। তবে সরকারের মনোভাব আর মামলার দীর্ঘসূত্রিতা ও আইনের ফাঁক ফোকরে সবসময় পার পেয়ে গেছে অপরাধীরা। তাই বিনিয়োগকারীদের বরাবরই প্রশ্ন, কি লাভ মামলা ও জরিমানা করে? বর্তমান কমিশন জয়েন করে দেখল যে আমরা যেগুলো অনুসন্ধান তদন্ত করছি সেই রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আগেই অনেক বিষয় যেগুলো পেন্ডিং রয়ে গিয়েছে, যেইগুলো অনুসন্ধান তদন্ত হয়েছে, অনেক ক্ষেত্রে অনুসন্ধান তদন্তের পরে এনফোর্সমেন্ট যে প্রসিডিংস, হেয়ারিং ইত্যাদি কমপ্লিট করে সেটাকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এটা ফেলে রাখা হয়েছে। যাদের বিরুদ্ধে মামলা তারাই পুঁজিবাজারকে নিয়ন্ত্রণ করত, সুতরাং তাদের বিরুদ্ধে কোনোদিন কিছু হয়নি। এবং যদি এই পুঁজি বিশেষ পরিবর্তন না হতো না। ধরেন আদালতে যেরকম 50% টাকা জমা দিয়ে আপিল করতে হয়, এখানে 15% টাকা জমা দিয়ে আপিল করতে হবে। অর্থাৎ কারোর যদি 70 কোটি টাকা ফাইন হয়ে যায়, তাকে প্রায় 10 কোটি টাকা জমা দিয়ে তাদেরকে আপিলটা করতে হবে, নাহলে তাদের আপিল গ্রহণযোগ্য হবে না। একটু আপিল প্রক্রিয়াটাকে কঠিন করা হয়েছে। আজকে এই বিষয়টা আপিল বিভাগে আটকে ছিল দীর্ঘদিন। আজকে আমাদের অ্যাটর্নি জেনারেল স্যার এটাকে ছাড়িয়ে দিয়েছেন। বিনিয়োগকারীরা বলছেন, কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে শুধু জরিমানার খবর বাজারে আতঙ্ক তৈরি করে। জরিমানা হয়েছে, কিন্তু ওরা যদি একটা হাইকোর্টে রিট করে দেয়, এটা ঝুলে থাকবে। এটাই হলো বাজারে নেগেটিভ ইমপ্যাক্ট পড়ার বেসিক্যালি মূল কারণ। তাহলে এখানে পরিত্রাণ পাওয়ার জন্য আইনকে একটা বাইন্ডিংস দিয়ে যে এত দিনের মধ্যে সমস্যাটা সমাধান করতে হবে, এই যদি করা হয় তাহলে এটার একটা ইতিবাচক প্রভাব পড়বে। কিন্তু যদি আইনের দীর্ঘসূত্রিতার কারণে কিন্তু কারসাজিকারকরা এখানে বারবার পার পেয়ে যাওয়ার কারণেই বিনিয়োগকারীরা মনে করে যে বিশেষ বা কর্তৃপক্ষ যখন জরিমানাটা করে, হয়তো ওনাদের এই জরিমানাটা করে দায়ভারটা সারতে চান। কমিশন চাইলে ব্যবস্থা নিতে পারে। তার বড় উদাহরণ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া সেবি। 2009 সালে সেবি তদন্তে উঠে আসে শেয়ার কেলেঙ্কারিতে বিখ্যাত সারা গ্রুপের 2 প্রতিষ্ঠানে প্রায় 3 কোটি বিনিয়োগকারীর কাছ থেকে 24,000 কোটি রুপি তুলে নেওয়ার তথ্য। শেষ পর্যন্ত সেবির দৃঢ় অবস্থানের কারণে 2014 সালের 26 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশনা গ্রেপ্তার করা হয় সারা গ্রুপের চেয়ারম্যান সুব্রত রায়কে। বাংলাদেশের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিও আইনগতভাবে শক্তিশালী বলছেন সংশ্লিষ্টরা। দুদকে কোনটা তারা রেফার করবে না, এটা তাদের ব্যাপার। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে আইনে যথেষ্ট পাওয়ার দেওয়া আছে, তারা হিয়ারিংয়ে ডাকবে, হিয়ারিং মনোভূত না হলে তারা হার্ড বাট রিজেক্টেড, এটা তারা তাদের ইখতিয়ার আছে। বিএসইসির তথ্য বলছে, ঠিকমতো মামলায় লড়তে না পারায়
শুধু 2024 সালের শুরুতে খারিজ হয়ে গেছে 54টি মামলা। আগেরটাকে আমরা কোনো রেফারেন্স হিসেবে টানতে পারবো না, কিন্তু বর্তমানে প্রতিটা মামলা অত্যন্ত দেখে শুনে বুঝে প্রতিটা মামলা করা হচ্ছে, যেন মামলাটা শক্ত হয় এবং মামলা থেকে যেন রায় পাওয়া যায়। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। সংসদীয় আসন পুনর্বিন্যাস প্রক্রিয়ায় বাগেরহাটের একটি আসন কমিয়ে 3টি আসন করার প্রস্তাবে ক্ষোভে ফুঁসছে জেলাবাসী। দ্রুত জেলার 4টি আসন পুনর্বহাল না হলে মংলা সমুদ্র বন্দর সহ পুরো বাগেরহাট জেলাকে অচল করা সহ নির্বাচন কমিশন ঘেরাওয়ের ঘোষণা দেয়া হয়েছে। মংলা থেকে জসিমউদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রায় ৩,৯৬০ বর্গ কিলোমিটার আয়তনের বাগেরহাট জেলার 9টি উপজেলা নিয়ে 1984 সালে গঠিত হয় 4টি সংসদীয় আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ জেলার একটি আসন কমানোর প্রস্তাব করে নির্বাচন কমিশনের বিশেষায়িত কারিগরি কমিটি। 30 জুলাই ইসির এ ঘোষণার পর থেকে ক্ষোভে ফুঁসে ওঠে জেলাবাসী। সংসদীয় আসন কমানোর প্রস্তাব অযৌক্তিক বলে এটি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে জেলার সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রামপালকে দেওয়া হয়েছে বাগেরহাটের সাথে, মোংলাকে দেওয়া হয়েছে শরণখোলার সাথে। ভৌগোলিকভাবে এই জনপদের সাথে কোনো মিল নাই। অতীতে যে আসন ভিত্তিক বরাদ্দ আমরা পেতাম, সে বরাদ্দ থেকে একটি আসনের বরাদ্দ আমরা কম পাবো, যেটা বাগেরহাটবাসীর জন্য অত্যন্ত ক্ষতির কারণ। নির্বাচন কমিশন আরপিও না মেনে অবৈধভাবে জেলার একটি আসন কমানোর সিদ্ধান্ত দ্রুত বাতিল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপির কেন্দ্রীয় এ নেতা। 4টি আসন পুনর্বহাল না করা হয়, জনগণের দাবিকে পূরণ না করা হয়, নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত থেকে ফিরে না আসে, অবশ্যই নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই বাগেরহাটবাসী রুখে দাঁড়াবে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই বাগেরহাটকে অচল করে দিয়ে তাদের দাবি আদায়, জনগণকে স্বাধীনের দাবি আদায় করবে। তবে নির্বাচন কমিশন বলছেন, জনসংখ্যা বিবেচনায় তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। শুধুমাত্র একটা প্রাকৃতিক অবস্থান বা ভৌগোলিক অবস্থানকে নেওয়া হয় না, এটার সাথে জনসংখ্যা আছে, ভোটার সংখ্যা আছে, ইত্যাদি সবকিছু ফ্যাক্টরাইজ করেই করা হয়েছে। আর বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবতা না বুঝে ঘরে বসে এমন প্রস্তাব করা সঠিক হয়নি নির্বাচন কমিশনের। ঢাকার একটা রুমের ভিতরে বসে একটা সংসদীয় আসনের এই সিদ্ধান্ত নেওয়াটা আমার কাছে একেবারেই ঠিক মনে হয়নি। ওনারা কি এলাকার লোকদের সাথে কথা বলছে, এলাকায় আসছে, দেখছেন যে এখানে আসলে প্রকৃত অবস্থাটা কি? জনসংখ্যা নয়, অর্থনীতি আর আয়তন বিবেচনায় বাগেরহাট জেলায় 4টি সংসদীয় আসন বহাল চান বাসিন্দারা। তবেই কেবল একজন সংসদ সদস্যের জন্য সম্ভব হবে দেশের গুরুত্বপূর্ণ এই অর্থনৈতিক এলাকার উন্নয়ন করা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়, এর আগে একটায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews-এ। ধন্যবাদ সবাইকে।